দেখুন, আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দাগি কারা, দাগি চাকরি প্রাপক কারা, বাকিরা কি যোগ্য? সন্ধ্যে 7টার মধ্যেই সুপ্রিম কোর্টের ধাক্কায় অবশেষে সেই তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। সবার নজর রয়েছে সেদিকেই। আর নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই আজই জীবন কৃষ্ণের অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেনের হদিশ, ইডি স্ক্যানারে রয়েছে সেই তথ্য। কিন্তু এই টাকার উৎস কি, আমরা তা নিয়ে আলোচনায় আসবো। বিধানসভা নির্বাচনের আগেই বারবার অনুপ্রবেশকারী নিয়ে একেবারে তরজা তুঙ্গে। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমার অভিযোগ, কি বলল সুপ্রিম কোর্ট, নজরে থাকবে সেটাও। আলোচনায় আসার আগে আজকের বিষয় এক নজর। কারা দাগি, কিছুক্ষণের মধ্যেই তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। সন্ধ্যে 7টার মধ্যেই জীবন কৃষ্ণের অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন। জেল হেফাজতে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা 12ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। বাংলা বললেই বাংলাদেশি তকমা। পুশব্যাক নিয়ে এসওপি কি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কি, অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রের কাছে জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। আর এর মধ্যে পরিযায়ী হেনস্থার অভিযোগে বিজেপির বিরুদ্ধে একেবারে হুলিয়া জারি করার হুমকি দিলেন উদয়ন গুহ। তিনি বললেন সেই জায়গায় বিজেপির বিরুদ্ধে 144 ধারা জারি করা হবে। দিকে দিকে ভুতুরে ভোটারের ছড়াছড়ি। বর্ধমানে তথ্য সংগ্রহের অভিযোগে পাকড়াও করা হলো এক যুবককে। আলোচনায় আমরা আসব, কিন্তু তার আগে সবার নজর রয়েছে যেদিকে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের দিকে। কারা দাগি, এখনো পর্যন্ত তালিকা প্রকাশ নয় কেন, আর কতক্ষণের অপেক্ষা, জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে। জানাও কৃষ্ণেন্দু। দেখো, কমিশন সূত্রে সর্বশেষ যেটা খবর পাওয়া যাচ্ছে যে সন্ধ্যে 7টার মধ্যে এই তালিকা প্রকাশ্যে আনা হবে। কথা ছিল সকালবেলা, তারপর দুপুরবেলা, তারপর বিকেল হলো এবং সন্ধ্যে হয়ে গেল। এখন যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যে 7টার মধ্যে এই তালিকা প্রকাশ্যে আসবে। তারপরই একটা কৌতূহল থাকবে যে কারা সেই তালিকায় থাকছেন। এমনিতেই তুমি জানো যে ওএমআর যে ম্যানিপুলেশন, সেটা করে সবচেয়ে বেশি সংখ্যক দুর্নীতি করে চাকরি পেয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক চাকরি প্রার্থী, এবং তারা শিক্ষক হয়েছেন। এবং তারপর নির্দিষ্ট যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছেন। অনেকে আবার র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। একাধিক চাকরি, 17 রকমের দুর্নীতির কথা বলা হয়েছে। সেই চাকরি পেয়ে কারা দুর্নীতির এই ফলে চাকরি পেয়েছেন তাদের তালিকা, দাগিদের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে আজকে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে আনছে। অতীতে এনেছিল বিচ্ছিন্নভাবে, কিন্তু আজকে যে তালিকা 1900 জনের তালিকা প্রকাশ্যে আনবে স্কুল সার্ভিস কমিশন, তাতে একটা কৌতূহল থাকবে যে কারা কারা তাতে আছেন, শাসক দলের পরিজন কারা আছেন, বা আত্মীয় স্বজন কারা আছেন, বা কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, কারা সেই নামের তালিকা, কারা এতদিন আমাদের সেই ছাত্রছাত্রীদের এতদিন ধরে দুর্নীতি করে সেই শিক্ষক হয়ে তারা এতদিন পড়াশোনা করালেন, সেই তালিকা প্রকাশ্যে আসবে কিছুক্ষণের মধ্যেই। দাগি চাকরি প্রাপকদের তালিকা সামনে আনতে চলেছে এসএসসি। সকলের নজর রয়েছে সেদিকে। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ। আপনাদের জানাবো চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তিনি ঠিক কি অভিযোগ করেছেন দেখুন। আজকের যারা অযোগ্য, যারা সাদা খাতা দিয়েছে, ঘুষ দিয়েছে, র্যাঙ্ক জাম্প করেছে, আউট অফ প্যানেল, সেই অযোগ্যদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজ প্রকাশিত হচ্ছে। এসএসসির যিনি চেয়ারম্যান, তিনি হলফনামা দিয়ে বলছেন 15,800 জন আনটেন্টেড অর্থাৎ যোগ্য, তাহলে তাদেরকে সার্টিফাই করে যোগ্য চাকরি ধারাবাহিকতা সহ ফেরানো হচ্ছে না কেন? কেন তাদেরকে আবার রাজ্য সরকার বোর্ড এসএসসির চাকরি চুরির দায় পাপ মুছে ফেলার জন্য নতুন করে যারা ফ্রেশ চাকরি প্রার্থী আছে তাদের সাথে কেন বসানো হচ্ছে? এই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রতি এবং বিচারপতিদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আনটেন্টেড যারা আছে তাদের সসম্মানে ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুক দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। দেখুন, যখন সবাই তাকিয়ে রয়েছে স্কুল সার্ভিস কমিশন সেই দাগিদের তালিকা, কতজন রয়েছে সেই তালিকায়, কারা দাগি সেই তালিকা প্রকাশ করতে রয়েছে, সকলের নজর রয়েছে সেদিকে। তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন পুরোটাই বোগাস। আসলে এই সরকার, তৃণমূল সরকার, তারা চায় এই আইনি জটিলতাটা জিয়ে রাখতে। দেখুন, একদম বোগাস তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান। 1803 জনের নাম প্রকাশ করেছে। এটা অসম্পূর্ণ তালিকা। সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার, এতে কিন্তু 4 জনের নাম তারা অযোগ্য। কারা? যারা ওএমআর টেম্পারিং হয়েছে তারা,
এক নম্বর, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আপনার প্যানেলের যে টাইম ছিল সেই মেয়াদ উত্তীর্ণর পরে যারা নিয়োগ পেয়েছে তারা, আপনার র্যাঙ্ক জাম্প যাদের হয়েছে তাদের, এবং সাদা খাতাতে যারা চাকরি পেয়েছে, এই 4 ধরনের লোকের চাকরি থাকতে পারে না। এবং এই সংখ্যাটা 6000 সামথিং, যেটা 22 সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সেই অর্ডার কন্টিনিউ করেছে এবং সুপ্রিম কোর্ট ওদেরই টেন্টেড বলেছে। অর্থাৎ মণিশঙ্কর দা একদম এই জায়গা থেকে আসবো। দেখুন, এটা তো একটা ধাঁধা। মানে সুপ্রিম কোর্ট যেখানে তালিকা প্রকাশ করার নির্দেশ দিচ্ছে এবং পরিষ্কার বলছে ইউ হ্যাভ দ্য লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস, সেখানে এই কথা তো সত্যি। মানে এই যে দাগিদের তালিকা, সেটা তো রাজ্য সরকারের কাছে, এসএসসির কাছে আছে, তাহলে সেটা সামনে আনা হচ্ছে না কেন? সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হবে কেন? এবং তারপর আজকে প্রকাশ করতে চলেছে এসএসসি। এটা ধাঁধা নয় তো, বিরাট বলক ধাঁধা। এই ধরনের একটা করাপশন, যদিও বিরোধীরা কিন্তু বলেছেন এই তালিকাটা অসম্পূর্ণ, যেটা প্রকাশ করতে চলেছে এসএসসি। এই ধরনের একটা করাপশন, সেটা আমার মনে হয় আমার লাইফে প্রথমে দেখেছি পশ্চিমবঙ্গে হয়েছে। এটা একদমই অকল্পনীয় এবং অবাঞ্ছিত। মানে এটা কেউ সাপোর্ট করে না, কিন্তু যেহেতু ঘটনাটা ঘটে গেছে এবং একটা প্রসিডিওরের মধ্যে আছে, সেই জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। যেটা বলছি আমি, দেখুন, একটা হচ্ছে যেমন এই অযোগ্য যোগ্য নিয়ে একটা কথা হচ্ছে, সেটা যেমন একরকম, আবার এরা কিন্তু 25 বছর ধরে চাকরিও করে যাচ্ছে, সেটাও কিন্তু কনসিডারেশনের জায়গায় ছিল কি ছিল না, সেটাও প্রশ্নের মুখে। এখন কথা হচ্ছে যে টেন্টেড আনটেন্টেড এই ক্যান্ডিডেটগুলো, মানে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা প্রকাশিত অলরেডি হয়ে গেছে। সেই জন্য হাইকোর্টে একটা মামলা হয়েছিল যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কিছু নাম ঢুকে গেছে পরীক্ষায় বসার জন্য। তাহলে সেটা ওয়েবসাইটে কেন দেয়া হলো না? কেন জানতে পারলো না প্রত্যেকে? কোর্টকে বলতে হবে কেন মণিশঙ্কর দা? আমি বলছি যে টেন্টেড ক্যান্ডিডেট, এই যে কৌতূহলটা যে কাদের নাম আছে, এই কৌতূহলটা থাকার কথা নয়। জানতো বলেই তারা আইডেন্টিফাই করে মামলা করেছে যে টেন্টেড ক্যান্ডিডেটগুলো অলরেডি আইডেন্টিফাইড, তার মধ্যে কিছু ঢুকে গেছে, তারা পরীক্ষা দিতে চাইছে, সেই জন্য হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে। ফলে এরা চলে গেল মানে যে পরীক্ষাটা হবে না এটা নয়। কিন্তু আমি এখানে একটা অন্য জিনিস দেখছি, যেই এই ক্যান্ডিডেটগুলো প্রকাশিত হবে, সেই আবার বিজেপির তরফ থেকে আবার বা সিপিএম এর তরফ থেকে আবার বা বিরোধীদের তরফ থেকে আবার এই পরীক্ষাটা যাতে না হয় তার জন্য আরেকটা রিভিউ অ্যাপ্লিকেশন করবে যে অলরেডি টেন্টেড ক্যান্ডিডেট। আমি একটু উল্টো দিক থেকে দেখে বিষয়টা। বিরোধীরা, বিশেষ করে বিজেপি যে প্রশ্নটা করছে, এই কারণেই শঙ্কুর কাছে আসতে চাইছি যে তোমরা বলছো এটা একটা অসম্পূর্ণ তালিকা, বোগাস তালিকা, কিন্তু তোমরাই তো বারবার চাইছিলে কারা টেন্টেড কারা নন টেন্টেড পরিষ্কার করে এসএসসি জানিয়ে দেয়। 7 দিনের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট, তার আগেই 2 দিনের মাথায় তো তালিকা প্রকাশ করছে এসএসসি। দেখুন, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ যে আগামী দিনের যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা এমন একটা এজেন্সি নিচ্ছে যে তার সততা নিয়ে আজকের ডেট পর্যন্ত প্রশ্ন উঠে যাচ্ছে। এবং যেখানে প্রাইমা ফেসিতে পরপর 2টো কোর্টে দেখা গেছে যে সেই সংখ্যাটা 7-8 হাজারের কাছাকাছি, হঠাৎ করে সেটা 2000-এ কী করে নেমে এলো, সেটা তো জাস্টিফাই করতে হবে যে এজেন্সি এটা অফিসিয়ালি ডিসক্লোজ করবে। ফলে আপনি বুঝতে পারছেন যে তাদের হাতেই আগামী পরীক্ষা ব্যবস্থা কি করে সেফ অ্যান্ড সিকিউর থাকবে আমি জানি না। এখন তো আমি আজকে সরাসরি প্রশ্ন রাখছি যে যে তালিকা সকালবেলা প্রকাশিত হবে ঠিক হয়েছিল, সেটা সন্ধ্যে 7টা পর্যন্ত এখনো প্রকাশ করে উঠতে পারছে না। তার একটাই কারণ এখনো পর্যন্ত আসল দাগি তৃণমূল কংগ্রেস এই বিষয়ের মধ্যে লিপ্ত রয়েছে এবং তারা ঠিক করে দিচ্ছেন তৃণমূল পার্টি অফিস থেকে যে কোনগুলো হচ্ছে দাগি হবে আর কোনগুলো হবে না, কোনগুলো টাকা দিয়ে সেটেল করতে পারলো তাদের নাম দাগি থেকে বাদ হয়ে যাবে, কোনগুলো টাকা এখনো দিতে পারেনি তাদের নাম থেকে যাবে। ফলে এই ব্যবস্থার মাধ্যমে আগামী দিনের পরীক্ষা কতটা সেফ এন্ড সিকিউর হবে আমি তো রীতিমতো চিন্তা এবং উদ্বিগ্ন হয়ে আছি। আপনি থামুন ভাই, কংগ্রেস আপনি জ্ঞান দেবেন না, আপনারা অপ্রাসঙ্গিক, আপনারা অপ্রাসঙ্গিক, আপনারা অপ্রাসঙ্গিক, আপনার এলপির নাম কোথায় আছে সব গল্প দিচ্ছেন, নোটিশ খাবেন চেপে বলেছো একটু তুমি আবার বলবে, আবার তোমার কাছে আসবো, আবার তোমার কাছে আসবো। আশুতোষ কি বলতে চাইছে একটু শুনে নিন। শঙ্কুকে থামালাম, আশুতোষ বলো। আরে তৃণমূল হয়ে গেছে, সব তৃণমূল। আশুতোষ কিছু একটা বলছে, একটু শুনে নি। আশুতোষ কিছু একটা বলছে, শুনে নি। শঙ্কু তোমায় থামালাম, পরে আবার আসবো। দেখো, একটা কথা বুঝতে হবে, যতই চাচাক এখানে শঙ্কুদা আশুতোষ এখন লেজে খেলাচ্ছে, সিবিআই খেলালো, তৃণমূল খেলালো, সুপ্রিম কোর্টকে থাপ্পড় মারতে হয়েছে, সুপ্রিম কোর্টকে থাপ্পড় মারতে হয়েছে, আপনার কি ভূমিকা?
সিবিআই বার করেনি, তৃণমূলের সাথে সেটিং সিবিআই বার করেনি, সেটিংটা নিজেরা করেছেন, অভয়াকে গুলিয়ে দিয়েছেন তদন্ত, কথা বলবেন না আপনারা তো দেখাই যাচ্ছে না কথা, সবথেকে বড় কথা এসএসসি নিয়ে আলোচনা হচ্ছে, এই 17 রকমের, তাহলে কি আমি বিহারের কিস্তি নিয়ে আলোচনা করব? বিহারে তো জিরো পাবেন, জিরো পাবেন, শূন্য। এটা বড় রাজ্য, প্রধানমন্ত্রীকে আক্রমণ করে, আরে প্রধানমন্ত্রী নিজেকে আক্রমণ করে, উনি তো ঈশ্বরের, আরে উনি তো দেখুন, অবশ্যই শঙ্কু তোমার কাছে আসবো এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনায় আরো বিস্তারিতভাবে আসবো, কিন্তু প্রশ্ন উঠছে যে অবশ্যই নিন্দনীয় প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীর চেয়ারকে, প্রধানমন্ত্রীর মাকে গালিগালাজ কটূক্তি করা অবশ্যই নিন্দনীয়, এক কথায় এর থেকে কোনো বিতর্কের আলোচনার জায়গা নেই। কিন্তু তারপরে সেইটার প্রতিবাদ করতে গিয়ে বেনজির ভাবে প্রদেশ কংগ্রেস ভবনে যেভাবে গুন্ডামি চলল ঘোষণা করে একেবারে ভাইরাল ভিডিও প্রকাশ করা হলো, যিনি গুন্ডামি করছেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠছেন তিনি, তো সেটাও একেবারে নিন্দনীয়, সেটাকেও সমানভাবে নিন্দা করতে হবে, সেই নিয়ে অবশ্যই আমরা আলোচনায় আসব। কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে দিকে সবার নজর রয়েছে, এসএসসি আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সন্ধ্যে 7টার মধ্যেই দাগি কারা তার তালিকা প্রকাশ করতে চলেছে। একেবারে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের প্রেক্ষিতে 7 দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে দাগিদের। 7 দিনের আগেই যদিও আমরা সকাল থেকে বারে বারে শুনছিলাম এই তালিকা প্রকাশ হবে, এই তালিকা প্রকাশ হবে, যেটা এখনো পর্যন্ত লাস্ট জানা গেল যে সন্ধ্যে 7টার মধ্যে, অর্থাৎ প্রায় আধ ঘন্টার অপেক্ষা, সন্ধ্যে 7টার মধ্যে সেই দাগিদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ দুর্নীতির খেয়াল করুন, এই নিয়োগ দুর্নীতির মামলাতেই জীবন কৃষ্ণ সাহা, তাকে সিবিআইয়ের পর ইডি গ্রেফতার করলো এবং 12ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ, এবং তারও তার স্ত্রীর অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার হদিশ লেনদেন হয়েছে। সেখানে রাজাগোপাল বাবু, জীবন কৃষ্ণ সাহা, তিনি বলছেন বনেদি পরিবারের সদস্য আমি, ইডি যে হানা দেবে এটা জানাই ছিল। সেই বনেদিটা হয়েছে এবং এসএসসি চুরি ধরা পড়ার পরে না, এই সমস্ত লোকগুলো সবাই যারা শাসক দলে অনেক, যারা বনেদি বলছে নিজেদেরকে, দুর্নীতি করেই তাদের ওয়েলথ বেড়েছে। বনেদি শব্দের মানে হচ্ছে যারা দীর্ঘদিন ধরে মানে তারা ঐশ্বর্য ভোগ করছে নানান কারণে। তো যাই হোক, তো বনেদির ডেফিনেশনটা ওনার জানা নেই, উনি হয়তো শিক্ষক, তাও জানা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব অবাক লাগছে পাপিয়া যে রাজ্য সরকার এতকাল বলে আসছিল যে টেন্টেডদের তাদের কাছে কোনো ডকুমেন্ট, সুপ্রিম কোর্টের এক ধতবিতে বলে দিল হ্যাঁ 7 দিনে দিয়ে দেবো। 7 দিনের মধ্যে দেখা যাচ্ছে 2 দিনেই 2000 বেরিয়েছে। মনে হচ্ছে তো আরো কিছুদিন সময় তো আরো কিছু বেরোতে পারে, বেরোচ্ছে না পুরোটা। আমরা তো দেখেছিলাম 6000-এর উপর আছে, 2000 বেরোবে। তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে যারা সরকারের খুব কাছের লোক, যারা হয়তো বেশি পয়সা দিয়েছে, তাদের নামটা এখনো টেন্টেড লিস্টে রাখে, এবং এদের পয়সা হয়তো জীবন কৃষ্ণের কাছে গেছে, তার পিসির কাছে গেছে, অন্য অনেক রাজাগোপাল বাবু, একটু বিরত করে আপনার কাছে প্রশ্ন, মানে আপনি যে সন্দেহটা প্রকাশ করলেন কেন? না, সন্দেহ তো পরিষ্কার। এটা তো যখন এতকাল বলে এসেছিল টেন্টেডদের আলাদা করা যাবে না, সুপ্রিম কোর্টে বলতে পারতো আমি সহজে পেরে উঠবো না, সম্ভব না, তাই না? সেখানে যখন তাদের লয়ার বললো 1 সপ্তাহের মধ্যে জমা দিয়ে, এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে 2 দিনেই বার করে দিতে চাইছে, এখনো বেরোয়নি, হয়তো 3 দিনে যদি বেরোয়, এটা তো একটা বিরাট ক্রেডিট। তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে তথ্য আছে। এই তথ্য যদি এতকাল আগে দেওয়া যেত বা আরো একটু খাটলে যদি 6000-এর লিস্ট পাওয়া যেত, তাহলে তো এই এতগুলো লোকের, যোগ্য লোকের যে চাকরি গেল, সেটাই তো আমাদের কষ্ট লাগছে না। আমরা অযোগ্যদের চাকরি গেছে বিন্দু মাত্র দুঃখিত, কিন্তু যারা যোগ্য, যে সমস্ত ছেলেমেয়েরা, একেবারে রাজাগোপাল বাবু, যারা যোগ্য এবং সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বারবার এটাই অভিযোগ করছেন, তারা দাবি করছেন এর জন্য একেবারে রাজ্য সরকার এবং এসএসসি দায়ী। মণিশঙ্কর দা বলছি, তাহলে ধরুন টেন্টেনটা যদি ডিটেক্টেড না হয়, যদি 1000 বা 1500 বার করে, আর যদি মনে হয় 6000 টেন্টেড আছে, তাহলে তো আবার এই প্রশ্নটা আসবে যে এখনো পর্যন্ত সব টেন্টেড। শঙ্কর আশুতোষ, একটু বলতে দিতে হবে মণিশঙ্কর দাকে, দুজনে একসঙ্গে কথা বললে হবে না, বলতে দিতে হবে মণিশঙ্কর দা। হ্যাঁ মণিশঙ্কর দা, 5000 বা 6000 এরকম কোন লিস্ট মানে সংখ্যা করে দেয় না, তাহলে তো এই অবস্থা হতো না, এরকম বঞ্চনার মুখে পড়তে হতো না। তাহলে যদি পরীক্ষাটা করানোর দরকার ছিল, তাহলে বলে দিতে পারতো যে 5000 বা 6000। আপনি একটা কথা বলুন, প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা, তাদের জীবনে এই অনিশ্চয়তার অন্ধকার নেমে আসতো না যদি আগেই তালিকা প্রকাশ হতো। বাংলাদেশি অনুপ্রবেশকারী সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের কি অবজারভেশন, একের পর এক মন্তব্য বিচারপতিদের রাখবো আপনাদের সামনে। শুধু ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি বলে দাগিয়ে দেওয়া যায় না,
পরিযায়ী শ্রমিক মামলায় গতকাল মন্তব্য করেছিল সর্বোচ্চ আদালত। শুধু ভাষার ভিত্তিতে কি নাগরিকত্ব নির্ধারণ করা যায়? ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি বলে ধরে নিলে এর ব্যাখ্যা চাই। এই প্রক্রিয়া পক্ষপাত দুষ্ট হলে আমরা তার ব্যাখ্যা চাই। মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির মামলায় এমনই মন্তব্য করেছেন বিচারপতি। ভারত কখনো অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হতে পারে না। গতকাল সুপ্রিম কোর্টে এমনই সওয়াল কেন্দ্রীয় সরকারের। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। সওয়াল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের। পুশব্যাকের ক্ষেত্রে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কি? কেন্দ্রের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ পাঞ্জাব দুই রাজ্যেই সীমান্তের দুপারেই একই সংস্কৃতি ও ভাষা সামঞ্জস্য রয়েছে। পরিযায়ী শ্রমিক মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেবাশিস দা, না, এটা তো পুরো আলোচনাটা হচ্ছে দাগিয়ে দেওয়ার রাজনীতি। মানে ভারতেও কিনা দাগিয়ে দেওয়া, আগের পর্যায়ের আলোচনায় হচ্ছে মাস্টারমশাই কিনা দাগিয়ে দেওয়া। আসলে এই দাগিয়ে দেওয়ার রাজনীতিটা তখনই হয় যখন রাষ্ট্র ব্যবস্থা নিজে দেগে যায় আর কি। 11 পরিবর্তনের পরবর্তী পর্যায়ে এই স্কুল সার্ভিস কমিশন যে 97 তৈরি হওয়ার পর 98 সাল থেকে 2010 সাল পর্যন্ত 1 লক্ষের বেশি শিক্ষক নিয়োগ করেছে। এই দাগিয়ে দেওয়ার রাজনীতি, এই অসাধু রাজনীতি কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা থেকে আজকে মাস্টারমশাই যারা তৈরি হয়েছে তাদের ব্যাপারে প্রশ্ন তুলছে। এই আমি পাপিয়া তোমার নির্দিষ্ট প্রশ্নে আসার আগে একটা শুধু কথা বলি যে এই যোগ্য অযোগ্য দাগিয়ে দেওয়ার সংখ্যাটা কিন্তু বারবার পাল্টে যাচ্ছে। বাক কমিটি রিপোর্ট, সরকারিভাবে কোর্ট নিয়ন্ত্রিত রিপোর্ট একটা সংখ্যা যাচ্ছে, সিঙ্গল বেঞ্চ একটা কথা বলছে, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট দফায় দফায় সেখানকার যে সংখ্যা ধারাবাহিকভাবে গত কয়েক মাস ধরে আমরা শুনে আসছি, আজকে তার সংখ্যাটা আংশিক জায়গায় গিয়ে প্রকাশ হয়নি, আমরা চর্চা করছি। একই রকমভাবে এখানে যথাযথ শিক্ষক আর যথাযথ ভারতীয় নাগরিক, গোটা আলোচনাটার মধ্যে কিন্তু আসলে রাজনীতি, দুর্নীতি এবং দাগিয়ে দেওয়া, এবং এই জায়গায় দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে, স্বাভাবিকভাবে উঠবে। আমরা তো দুটো দিক থেকে দেখবো, একটা গ্লাস জল আছে বাকিটা ফাঁকা। আমরা যখন দাগিয়ে দেওয়ার রাজনীতি করছি তখন দাগিয়ে দেওয়া যে শিক্ষক, বাকিটা তো তাহলে দাগমুক্ত। তাহলে তাদের একই সাথে তো কথা উঠবে যে স্পষ্টভাবে এই দাগিয়ে দেওয়া রাষ্ট্র ব্যবস্থা, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর সামগ্রিকভাবে দায়িত্ব নিয়ে স্পষ্টভাবে কথা বলুক। তারা বলুক যে আমরা করাপশন করেছি, তার সংখ্যা এত এবং করাপশন মুক্ত মানুষ এতজন। তাহলে যারা করাপশন মুক্ত মাস্টারমশাই তাদেরকে স্বাভাবিকভাবে রিইনস্টেট করা হোক। এই জায়গায় পোলারাইজ করবার, নির্দিষ্টভাবে সাধু অসাধু পোলারাইজ করবার দায়িত্ব কিন্তু সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর তাদেরকে নিতে হবে। যদি গ্লাসটা পুরোটাই ভর্তি না, মনি সবাই মিলে এইভাবে বলে একসঙ্গে বলে উঠলে মুশকিল। আমি বলছি যে এতদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তো সবাই নিন্দা করছে, এবং আপনি একটা জিনিস চিন্তা করতে হবে, আপনি বলুন না, 2011-র আগে হাইকোর্টে এরকম অনেকে চাকরি বেআইনি বলে হয়নি। হাইকোর্টে কোনো মামলায় আমি বলছি সমস্ত এরকম ধরনের ঘটনা ঘটেনি, আমি বলছি এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু হাইকোর্টে কোনো মামলাতে যে বেআইনি ভাবে চাকরি হয়েছে আমি বলছি হাইকোর্টে যতদিন ধরে হাইকোর্ট আছে, আপনি কি মনে করেন যে 2011-র আগে, আবার কথা বলছে 2011-র আগে কোন মামলাতে এটা বেআইনি ভাবে চাকরি পেতে হয়নি? আপনি কত উদাহরণ দেবেন? ফলে আমার কথা হচ্ছে যে এই ঘটনাটা হচ্ছে, আমি বলছি বেআইনি ভাবে চাকরি হয়েছে এবং চাকরি গেছে 2011-র আগেও হাইকোর্টে। যেই বাংলার গর্ব, যে বাংলার অহংকারের কথা বারবার বলেন মণিশঙ্কর দা, সেই বাংলায় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এত এত ছেলে মেয়েরা চাকরি হারা হয়েছেন। তারা জানেন না তাদের ভবিষ্যৎ কোন অন্ধকারে চলে গেছে। সেখানে দাঁড়িয়ে আপনি 11-র আগের উদাহরণ টানছেন। আসবো আলোচনায়। একদম এক্সেপশনাল বলেই কি সত্যি দাঁড়ানো যায়? দুর্নীতি হয়েছে। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে
কেজি কেজি সোনা, কোটি কোটি টাকা, একের পর এক সম্পত্তি, বিরল দৃশ্য আমরা দেখেছি কিভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা গোনার জন্য একের পর এক মেশিন আনতে হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, একজন বাঙালি হিসেবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই যখন বাঙালির কথা প্রসঙ্গ এলো, এই দেখুন বিভিন্ন ভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ সামনে আসছে এবং তাই নিয়ে রাজনৈতিক চাপানুতর একেবারে চরমে। বিজেপিকে এবার এই বাঙালি হেনস্থার অভিযোগ সামনে রেখে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। বিজেপির বিরুদ্ধে হুলিয়া জারির হুমকি দিয়েছেন তিনি। যেখানকার মানুষ আক্রান্ত হবে সেই সব গ্রামে হুলিয়া জারি। কি বলেছেন তিনি দেখুন। বাঙালির ওপর অত্যাচার আমি প্রথম বলেছি, যেখানে বাংলার মানুষ অত্যাচারিত হবে, যেখানে আমাদের গ্রামের মানুষ বাইরের রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হবে, সেই সব গ্রামে হুলিয়া জারি করে দিতে হবে, বিজেপি যাতে ওখানে ঢুকতে না পারে। এই পোয়াতের কুটির কেউ যদি আমাদের দিল্লিতে আক্রান্ত হয় তাহলে বিজেপির জন্য 144 ধারা জারি হয়ে যাবে। হুলিয়া জারি করে দিলেন তো উদয়ন গুহ। শঙ্কু, বিজেপির জন্য 144 ধারা জারি হবে? শুনুন না, আমার বক্তব্য হচ্ছে যে হুলিয়া জারি করুন আর যাই করুন, আপনি যেভাবে বেআইনিভাবে ওখানে নিশীথকে হারিয়েছেন এবং নির্বাচনে জিতেছেন, সেটা আস্তে আস্তে প্রকাশ্যে আসছে বলেই এখন ভয় পাচ্ছেন। মমতাকে তো পুরো বহিরাগত লোকেদেরকে দিয়ে ঢুকিয়ে চুরি করবেন। আমি বলছি প্লিজ না, একটু বলতে দিতে হবে, একটু বলতে দিতে হবে। উদয়ন গুহ যে হুমকি দিয়েছে, যে হুলিয়া জারি করেছেন, মণিশঙ্কর দা আসবো আপনার কাছে, কিন্তু শঙ্কুর কাছ থেকে তার উত্তর দিতে হবে। আমি থামালাম মণিশঙ্কর দা, আপনাকে থামালাম। শঙ্কু যে দেখুন, আপনাদের এই যে এসএসসি নেক্সট পরীক্ষা নেবে না, তাতেও কারো ভরসা নেই। একটা চুরি করা সংস্থা আবার চুরি করবে। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, সেটা হচ্ছে দেখুন, উদয়ন বাবুর কথার উপর ভিত্তি করে আমি নির্দিষ্ট করে বলছি, এর আগে একাধিক খুন হয়েছে আমাদের কর্মীরা, ওখানে উনি মারধর করেছেন, গুন্ডামো করছেন, মন্ত্রী কম ওখানে। এর আগে আব্দুর রহিম বক্সি তিনিও হুমকি দিয়েছিলেন, দোলাই দেওয়ার হুমকি দিয়েছিলেন। শুনুন না, এই যে উনি বলছেন হুলিয়া জারি করে দেবো, এলাকায় লোককে থাকতে দেবো না, ভাই আমার বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশন তো একটি নিরপেক্ষ এজেন্সি, তারা এসআইআর করবে, বেআইনি ভোটার বাদ দেবে, তাতে আপনার আপত্তির কি আছে? কারণ আপনার আপত্তি তখনই হচ্ছে কারণ আপনি বেআইনি ভোটারের উপর ভিত্তি করে নির্বাচনটা জেতেন। এই সমস্ত মৃত ভোটারের উপর ভিত্তি করে নির্বাচন না না শঙ্কু, সত্যি তো আপত্তি থাকার জায়গা নয়, কিন্তু যখন সুপ্রিম কোর্টে এই মন্তব্য করতে হয় যে শুধু ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি বলে দাগিয়ে দেওয়া যায় না এবং পক্ষপাত দুষ্ট হলে আমরা তার ব্যাখ্যা চাই। দেখুন মাননীয় সুপ্রিম কোর্ট একটি খুব গুরুত্বপূর্ণ এই নির্দেশে বক্তব্য রেখেছেন এবং তাতে তারা বলেছেন এসওপিটা কি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কি, সেটা এজেন্সি জানা। ভাই আমি সুপ্রিম কোর্টের এই বক্তব্যকে সমর্থন করি, কিন্তু তার সাথে এটাও বলতে চাই যে পশ্চিম বাংলায় বাঙালি অস্মিতার আড়ালে আপনি অনুপ্রবেশকারীদের এন্টারটেইন করবেন। প্রকাশ্য মিটিংয়ে দাঁড়িয়ে সাংবিধানিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন আমি ইলেকশন কমিশনকে মানব না, এবং একজন কেউ যদি নাম কাটা যায় বেআইনি ভোটারের, তাহলে আমি ইলেকশন কমিশন ঘেরাও করব। তাহলে আপনারা বুঝুন যে কি ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা পশ্চিম বাংলায় তারা চালু করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থা পশ্চিমবঙ্গে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি। এই আমি আমাকে আবার আসবো। হ্যাঁ মণিশঙ্কর দা, আমি বলছি যে এসওপি যে ব্যাপারটাও বললো না, আমি বলছি এসওপিটা বলেছে কাউকে যদি পুশব্যাক করতে হয় বা কাউকে যদি ডিটেক্ট করতে হয়, ট্রাইব্যুনাল বা নির্দিষ্ট ফোরাম তৈরি করে এটাকে অ্যাডজুডিকেট করতে হবে। এক, দুই হচ্ছে আমি বলছি সুপ্রিম কোর্টের অবজারভেশন, আপনার স্টেটকে যখন জানতে চায় তখন একেবারে সেই বক্তব্যটা আমিও বলেছি যে ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি বলে ধরে নিলে এর ব্যাখ্যা চাই। এই প্রক্রিয়া পক্ষপাত দুষ্ট হলে আমরা তার ব্যাখ্যা চাই। মাননীয় বিচারপতি জয় মাল্যবাগচির মন্তব্য একেবারে এইটা তো স্পষ্ট। শঙ্কু প্লিজ বলতে দাও। মনিকা যে কথাটা হলো যে উনি হুলিয়া জারি করছে বা বলছে, আমি একটা উদাহরণ দিতে চাই, শুধু প্লিজ 30 সেকেন্ড একটা উদাহরণ দিতে চাই। আমি এটা অভিযোগ থাকলে আদালতে জানান, প্রশাসনকে জানান, এইভাবে হুলিয়া জারি করছে। 85 সালে যখন কংগ্রেস গঠিত হয়, 1907 সালে না একটা গরম দল হয়, লাল বাল পাল যাকে আমরা বলি, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল এবং বালগঙ্গাধর তিলক। তার উদ্দেশ্যটাকে ছিল সেলফ রুল মানে এস্টাবলিশ করা, স্বদেশী এস্টাবলিশ করা। ফলে কখনো কখনো এটা করতে হবে। এই যে বারবার এই বিতর্ক চলছে, তোলপাড় চলছে, এসআইআর নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যেই দেখুন বারুইপুরে ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে বেগমপুর পঞ্চায়েতে 46 নম্বর বুথে মানে একটা বুথেই ভুরি ভুরি গরমিল রয়েছে, এমনটাই অভিযোগ সামনে আনছেন তারা। ভোটার তালিকায় 20 জন মৃত ভোটারের নাম অভিযোগ এলাকাবাসীর, 28 থেকে 30 জন ভুয়ো ভোটারের নাম রয়েছে তালিকায়। ভোটারদের এমনটাই দাবি।
দেখছি বিগত দিনে এই নামগুলো রয়েছে, কিন্তু এখানে কোনো এরকম ভোটার নেই। কী করে আসলো আমরাই তো অবাক। ঠিক আছে, গতবারে এই সমস্ত নাম ছিল? হ্যাঁ 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 ছিল এখানে রয়েছে। ওটাই তো মানে জিজ্ঞাস্য কোথা থেকে এই 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 নামে কি ভোট পড়ে এখানে, সেটা তো বলতে পারবো না। এলাকার বাসিন্দারা তারা প্রশ্ন তুলছেন, এদেরকে কখনো এলাকায় দেখেননি, গতবারেও ভোটার তালিকায় তাদের নাম ছিল এবং তারা বলছেন এটাই তো প্রশ্ন, কিভাবে এই ভুতুরে ভোটাররা এলো। দেখুন মালদার হবিবপুরে একই রকম ভাবে এই ভুতুরে ভোটারদেরই খোঁজ পাওয়া গেছে, না তাদের চোখে দেখা যায় না কিন্তু ভোটটা পড়ে যায়। হবিবপুরের বলডাঙ্গার 169 নম্বর বুথে 50 জন মৃতের নাম রয়েছে তালিকায়। মৃত ভোটারদের ভোট কারা দিচ্ছে? যে নতুন ভোটার লিস্টে যা দেখছি যে এগুলো তো অনেক দিনে মারা গেছে, ধরেন যে কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর এরকম আগে মারা গিয়েছে। ঠিক আছে, তার মধ্যে এই নিয়ে যে নতুন ভোটার লিস্টে এরা কীভাবে নাম আসলো আর কি, এটাই আমরা চিন্তায় পড়ে গেছি। সমস্যা হচ্ছে যে আমার কাকা এবং জেঠু দাদা মারা গেছে, তাদেরও ভোটার লিস্টে নাম রয়েছে। কজন মারা গেছে আপনাদের ফ্যামিলি? 5-6 জন মারা গেছে, এখনো মানে ভোটার লিস্টের নাম রয়েছে। কেন রয়েছে এটাই আমাদের বুঝতে পারছি না। বিজেপি আর নির্বাচন কমিশন সমর্থক, আক্রমণ শানিয়েছে তৃণমূল, কিন্তু এই যে ভুতুরে ভোটার তারা কারা? কি বক্তব্য কুণাল ঘোষের, দেখুন। ওটা হচ্ছে কেউ কোথাও হলেন, মানে কেউ কোথাও মানে মারা গেলেন সেটা জানিয়ে দেয়, ওরা সেটা ডিলিট করবে। এবার থেকে যাচ্ছে বিষয়টা সেখানে নয়, বিষয়টা হচ্ছে তার নামে কেউ ভোট দিতে যাচ্ছে কিনা, নইলে কি সমস্যা আছে। আর ভোট দিতে যদি কেউ মৃত ব্যক্তির নামে যায় তো সেই পাড়ায় সেই বুথে অন্য পার্টির যে এজেন্টরা রয়েছে বা যে পার্টির এজেন্টরা রয়েছে তারাই তো ধরে দেবেন যে এই লোকটি মারা গেছে। ফলে এই যে নাম আছে এই বলে হইচই করার কোনো কারণ ঘটে। সত্যি তো হইচই করার কোনো কারণই দেখছেন না কুণাল ঘোষ। আশুতোষ, দেখো একটা জিনিস বুঝতে হবে, এই যে এসআইআর আর এই ভূত বাঁচাও মানে পরিবারের যে আন্দোলনটা আপনারা করছেন, গ্যালারিটা ওরা তৃণমূল। এক সেকেন্ড, এটা হচ্ছে এক সেকেন্ড আমি বলে দিই। সেটা হচ্ছে দেখুন, এই যে মৃত ভোটারকে পরিষ্কার করার জন্য প্রত্যেক বছর এক্সারসাইজ হয় সারা বছর ধরে নির্বাচন কমিশন, এরা কিছুতেই সেটা করবে না। এবং শুভঙ্কর সরকারের আদেশ অনুসারে আমরা যখন প্রপোজাল দিই যে ইআরও নেট থেকে শুরু করে কেএমসি ডেথ রেজিস্টার, বিভিন্ন রেজিস্টার যদি লিঙ্ক করেন, খুব সহজ পদ্ধতি, মানে চাঁদে যদি আমরা পৌঁছতে পারি তো এই সামান্য কাজটা আমরা করতে পারবো না। এই ভোটার লিস্টকে কিছুতেই তারা ক্লিয়ার করবেন না। এখন পলিটিক্যাল এসআইআর নিয়ে তুতুমেমে চলছে তৃণমূল বিজেপি। এবং সবথেকে বড় কথা জেনে রাখো, এই যে ভুতুরে ভোটার প্রচুর আছে, এই জন্য ইলেকশন কমিশনকে এক্সপোজ কমিশন করে দিয়েছে রাহুল গান্ধী সামনে থেকে দাঁড়িয়ে। আরে ধর আবার চোরেদের মতন কথা, আবার চোরেদের মতন কথা। এখানে কোথাও দিল্লিতে সবথেকে বড় কথা, আপনারা একসাথে মিলে খাচ্ছেন, বাংলাটাকে লুট করে খেয়ে নিচ্ছেন, বাংলাটাকে লুট করছেন। ইলেকশন কমিশনকে দায়িত্ব দিয়েছেন লুট করার জন্য। রাজাগোপাল বাবুর কাছে আছেন। রাজাগোপাল বাবু, এই অদ্ভুতুরে কাণ্ড দিনের পর দিন চলে আসছে, এলাকার মানুষজন বলছেন তারা এভাবেই ভোট দিয়ে যান। হ্যালো, যেটা পরিষ্কার যে ভুতুরে ভোটার আছে বলেই সাধারণ মানুষ কিন্তু ক্ষেপে উঠেছে। তারা কিন্তু মনে করছে যে তাদের বক্তব্যটা জানানো, এই ভুতুরে ভোটার তারা কিন্তু ভোট দিচ্ছে, মারা যাওয়া সত্ত্বেও ভোট দিচ্ছে। হয়তো এমন লোকও আছে যারা নেই, যাদের কোনোদিন জন্মই হয়নি, তারাও ভোট দিয়ে যাচ্ছে। এইগুলো তো মানে মানুষ, সাধারণ মানুষকে দেখা যাচ্ছে সহ্য করছে। সেখানেই তো সাধারণ মানুষের প্রশ্ন, রাজাগোপাল বাবু, এই ভুতুরে ভোটারদের ভোট কার ঝুলিতে যাচ্ছে? শাসক দল, নিঃসন্দেহে শাসক দল এটা মনে করে। আজকে বিহারে যেহেতু এসআইআর নিয়ে কথা হচ্ছে, তার ফলে এখন একটু বলতে দিন, এসআইআর নিয়ে যখন বিহারে কিছু দল আন্দোলন করছে, তাদের আন্দোলনের সপক্ষে পশ্চিমবঙ্গে বলতে হয় এখানে তেমন ভোটার ভোটার নেই। এ তো অদ্ভুত লাগছে আমার যুক্তিগুলো শুনে। ব্যাপক সংখ্যক, দেখুন পাপি একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাস্ট যখন স্পেশাল ইনভেস্টিগেশন হয়েছিল তখন থেকে এখন 2002 সাল থেকে এখন পর্যন্ত 23 বছরে 66% ভোটার বেড়েছে, জনসংখ্যা বেড়েছে তার অর্ধেক, জনসংখ্যা 30-32% বেড়েছে, ডাবল জনসংখ্যার চেয়ে ডাবল বেড়েছে ভোটার। কেন সেটা বলেন? এর কিন্তু জবাবটা পাওয়া দরকার। জবাব যদি না আসে মানুষের সন্দেহ থাকবে এই ভোটার লিস্ট, এবং এই ভোটার লিস্ট পিউরিফিকেশন, এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ হচ্ছে নির্বাচন কমিশন।
তারা যদি করে আমার মনে হয় কারুর বাধা দেওয়ার কি, তার নিশ্চয়ই বুথ লেভেল এজেন্টরা তো আছেন, তাদের দেখা দরকার কোথায় 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 ভুল হচ্ছে সেগুলো তো করতে হবে। একদম রাজগোপাল বাবু, যেটা আপনি বলছেন দেখার দরকার যে কোথায় গরমিল হচ্ছে, একটা বুথে কি করে এত এত ভুয়ো ভোটার থাকে, এত এত মৃত ভোটারদের নাম তালিকায় থাকে যারা দিনের পর দিন ভোট নজর এড়িয়ে ভোট দিয়ে যান। এসআইআর নিয়ে বিতর্কের আবহেই সার্ভের নামে তথ্য সংগ্রহের অভিযোগ, বর্ধমান শহরে গ্রেফতার করা হলো এক যুবককে। এজেন্সির নাম করে বাড়ি বাড়ি গিয়ে ওই যুবক তথ্য সংগ্রহ এবং যাচাই করছিল। কাটোয়ার বাসিন্দারা এক অভিযোগের ভিত্তিতে বর্ধমানের নীলপুরে ধৃত হিমাদ্রি ঘোষের কাছ থেকে 2টি ল্যাপটপ ও একটি মোবাইল বাজেয়াপ্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সার্ভের নামে ঠিক কি বলেছিলেন, যে সার্ভের নামে যদি কেউ আসেন কাউকে আপনারা তথ্য শেয়ার করবেন না, দেবেন না, ঠিক কি বলেছিলেন তিনি? দেখুন, যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না, আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। শঙ্কু, মানে কাটোয়ায় একেবারে রমরমিয়ে চলছে এই কাণ্ড। নির্বাচন কমিশন প্রতিনিধি সেজে কখনো এনআরসির নাম করে তথ্য সংগ্রহ করছেন, মারাত্মক অভিযোগ তো। দেখুন, আমি কে করেছেন, কোন অর্গানাইজেশন করছেন বা কারা করতে দিয়েছেন সে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সে তদন্ত করুক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি, চুরি করতে গেছিল নাকি, ডাকাতি করতে গেছে নাকি, এত লুকোচাপা তৃণমূলের কি আছে? তার মানে কিছু গলায় গলদ আছে ভাই। কোনো অর্গানাইজেশন যদি সার্ভে করে কেউ মারা গেছেন, কেউ বেঁচে আছেন বা কিছু করতে চান, এই ঢাকা চুপির ব্যবস্থাটা তৃণমূল করেছে মানেই বোঝা যাচ্ছে তৃণমূল তার মানে কিছু লুকোতে চাইছে, কিছু ছোপাতে চাইছে। আমার শুধু একটাই প্রশ্ন ভাই, সরকারেতে ওই আমার পাড়া না কি পাড়া শুরু করেছে, তাতে তো সরকারি মঞ্চে আইপ্যাকের লোক উঠে যাচ্ছে, তাহলে আইপ্যাকটাকে ব্যান করে দিন। তৃণমূলের পাড়া, তৃণমূলের যদি হচ্ছে কোনো অনুষ্ঠান হয় তাতে সার্ভে আলাও, আর কোনো রাজনৈতিক দল তার মতো সার্ভে করতে পারবে না। এটা কি ধরনের আচরণ? এ তো গণতান্ত্রিক জানানো হয়েছে। শঙ্কু প্লিজ, তথ্য সংগ্রহ বা যাচাইয়ের জন্য কাউকে পাঠানো হয়নি, তাহলে এরা কারা? না, এই তো এই কদিন আগে তো এফআইআরও হলো, তারা হাইকোর্টে তাদের মামলাও চলছে, বেল নিয়েছে। আমি বলছি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তার এগেইনস্টে তো নির্দিষ্ট করে এফআইআর হবে। এক, দুই হচ্ছে এই যে দেখালেন, এই যে দেখালেন যে এত লোক মারা গেছে ভুতুড়ে ভোটার। আমার কথা হচ্ছে যে কেউ যদি মারা যায়, ধরুন 1 লক্ষ লোক মারা গেছে, তাদের ভোটার লিস্টে নাম আছে, ধরে নেওয়া হবে তারা ভোট দিতে যাবে না, তারা তাহলে তাদের ভোটটা যদি কেউ দেয় তাহলে তার দায়িত্বটাকে নেবে না। ভুতুড়ে ভোটাররা যদি ভোট দেয়, ভুতুড়ে ভোটাররা যদি ভোট দেয় তার দায়িত্বটা কার? ইলেকশন কমিশনের না পলিটিক্যাল পার্টির? এটা হচ্ছে, আচ্ছা এই যে আমরা ভূত খোঁজার চেষ্টা করছি, রাজ্যের ইনফ্লুয়েন্স কোথায় রয়েছে? এটা রাজ্যের ইনফ্লুয়েন্সের দায়িত্ব। যদি কোনো এই ধরনের সংস্থা কোথাও গিয়ে আনলফুল কাজ করে, এটা রাজ্যের আইন শৃঙ্খলার মনিটরিং সার্ভেলেন্সের কাজ। সেটা কেন ফেল করছে সেদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, রাজ্যে 2 দশক পর 2002-2025, তাই 2 দশক সময়কালে স্বাভাবিকভাবেই অনেকে 18 বছরের বেশি হয়েছে, স্বাভাবিকভাবেই কালের নিয়মে অনেক মানুষ চলে গেছে। ফলে সেখান থেকে ভোটার যে তালিকা তার সংশোধন ন্যায্যত হওয়া উচিত। কিন্তু যখন বর্ডার সিকিউরিটি ফোর্সের দুর্নীতির মাধ্যমে ইনফিলট্রেশন অফ পপুলেশন হয়, আবার রাজ্যে রাজনৈতিক এসআইআর অনুপ্রবেশের সাথে ডেড ভোটার মিলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অনুপ্রবেশ প্রশাসনিক বিষয়, বিজেপিকে দেখতে হবে, বিজেপি সরকার চালাচ্ছে, কেন অনুপ্রবেশ হচ্ছে। মুখ্যমন্ত্রী সাবধান বাণী দিয়েছিলেন, কিন্তু এবারে হাতে নাতে প্রমাণ মিলল তো। একটু রাজাগোপাল বাবুকে বলতে দিন প্লিজ। হ্যাঁ শুনুন, ব্যাপারটা হচ্ছে যে সার্ভে কে কি করছে এটা তো কেউ বলেনি। সার্ভে করার অধিকারও রয়ে গেছে। বিভিন্ন ধরনের বেসরকারি সার্ভে হয়, আমরা একাডেমিক্স থেকে নানান ধরনের সার্ভে করেছি, আমাদের স্টুডেন্টসরা আসে, বাইরে থেকেও আসে। কে সার্ভে করছে, কি করছে, এটা তো
নিঃসন্দেহে যারা সার্ভে করছেন তাদের অনুমতি নিতে হয়, এটাই স্বাভাবিক। তারা অনুমতি নিয়েছে কি না নিয়েছে সেগুলো তো জানা দরকার। এখন যদি বলা হয় সব সার্ভেই গন্ডগোলের হয়ে যায়, তাহলে তো কোনো ধরনের সমীক্ষার মাধ্যম দিয়ে যে তথ্যগুলো প্রয়োজন আছে, এই তথ্যগুলো তো শুধুমাত্র একাডেমিক্স এর কাজে লাগে না, পলিসি ডিটারমিনেশনের কাজে লাগে। সুতরাং সমস্ত সব সার্ভেকে আমি ব্যান করে দিলাম। এই যেমনটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী সাবধান বানিয়ে দিয়েছিলেন, কিন্তু একের পর এক অভিযোগ সামনে আসছে, বিরোধীরা অভিযোগ করছে, কিন্তু তার মধ্যেই সবার যেদিকে নজর রয়েছে, চোখ রয়েছে, দাগি কারা। সুপ্রিম কোর্টের ধাক্কার পর এসএসসি কে তালিকা প্রকাশ করতেই হবে এবং আর কিছুক্ষণের মধ্যে ঘড়ির কাঁটা যখন 7টা ছুঁই এখনো পর্যন্ত এসএসসি তালিকা প্রকাশ করেনি। কখন তালিকা প্রকাশ করবে? আমার সহকর্মী শুভ্রজিৎ প্রামাণিক রয়েছেন। শুভ্র, একেবারে 1 মিনিটের কিছু সময় বেশি বাকি রয়েছে, তার কারণ 7টা ডেডলাইন দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশন থেকে। সূত্র মারফত খবর পাওয়া যায় যে দাগিদের তালিকা প্রকাশ করা হবে, আর কিছু সময় বাকি, তার মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আপনারা জানেন যে গতকাল কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের আইনজীবী জানিয়েছিলেন যে প্রায় 1900 জনের মতন দাগিদের তালিকা প্রকাশ হতে চলেছে। বারে বারে সময় বদলেছে। প্রথমে জানা গেছিল যে সকালেই প্রকাশিত হবে দাগিদের তালিকা, তারপরে জানা যায় যে সকাল নয় দুপুরে প্রকাশিত হবে। 3:20 এসএসসি দপ্তরে পৌঁছে যান কমিশনের চেয়ারপারসন, কমিশনের চেয়ারম্যান তিনি পৌঁছে যান। তারপরে জানা যায় যে বিকেলে প্রকাশিত হবে, বিকেল গড়িয়ে সন্ধে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধে 7টার মধ্যে প্রকাশ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের তরফে দাগিদের তালিকা। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে একবার দর্শকদের দেখাতে চাইবো যে যখন পৌঁছচ্ছেন কমিশনের চেয়ারপারসন সিদ্ধান্ত মজুমদার, প্রচুর প্রশ্ন তার দিকে ধেয়ে আসছে, কি বলেছেন তিনি? দ্রুত একবার দেখে নেব শিক্ষামন্ত্রী কি বলেছেন। এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়টি আমাদের আইনজীবী সাংসদ, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টা সুপ্রিম কোর্টে কথা দিয়েছেন এবং পুরোটাই মানে এসএসসি থ্রু আমাদের আইনজীবী বিষয়টা ডিল করছে। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। সরাসরি কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। 7টা বেজে গেছে কৃষ্ণেন্দু, এখনো পর্যন্ত এসএসসি তরফে ওয়েবসাইটে পাবলিশ করা হলো না কারা দাগি, তাদের তালিকা কি আপডেট রয়েছে? দেখো, সর্বশেষ যেটা খবর পাওয়া যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সে 7টার মধ্যেই তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু তারা বলছে যে কোনো মুহূর্তে কয়েক মিনিটের মধ্যেই সেই তালিকা প্রকাশ করতে তারা পারবে এবং সেই তালিকা প্রকাশ্যে আনবে, এমনটাই সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সকাল থেকে যে নাটকীয়তা চলছে এই দাগিদের তালিকা প্রকাশ নিয়ে, তা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে যাচ্ছে। সকালে এই তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, তারপর দুপুরে, তারপর বিকেলে, তারপর সন্ধে 7টা বেজে গেল। এখনও পর্যন্ত আমার মোবাইলে সেই ওয়েবসাইট খোলা আছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল ssc.com, কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকা কিন্তু প্রকাশ্যে আসেনি। কিন্তু যে কোনো মুহূর্তে এই তালিকা প্রকাশ্যে আসবে এখনও পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে। আমরা কমিশনের অফিসের একদম বাইরেই আছি, কমিশনের ভেতরে পুলিশি প্রহরা দেখতে পাচ্ছি। কমিশনের চেয়ারম্যান ভেতরে ঢুকেছেন, 3:20 নাগাদ তিনি ভেতরে ঢুকেছেন এবং আজকের এই তালিকা নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে কারা এই তালিকায় থাকবেন। যে অযোগ্যরা, যে দাগিরা চাকরি পেয়েছেন দীর্ঘদিন ধরে, আমাদের ছোট ছোট পড়ুয়াদের যেভাবে পড়িয়েছেন তারা অযোগ্য হয়েও, তারা কারা, সুতরাং সেই তালিকা নিয়ে একটা কৌতূহল আছে। যে কোনো মুহূর্তে সেই তালিকা প্রকাশ্যে আসতে পারে। একেবারে সেই তালিকা নিয়ে কৌতূহল আছে এবং অনেকেই অপেক্ষা করছেন যে কতক্ষণে এসএসসি প্রতিশ্রুতি মতো সেই তালিকা প্রকাশ করবে, কারা থাকবেন, কতজনের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি, সেদিকে নজর রয়েছে। আমি দ্রুত একবার দেখাতে চাইবো বিরোধী দলনেতা কি বলছেন। ভোট গণনার ফলাফলের মতো হতে পারে, কিন্তু
কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ জায়গা, তারা বলে দিয়েছে 2 তারিখ রাত্রি 12টার মধ্যে। মমতা ব্যানার্জির সরকার তো ছাড়, ওদের ঘাড় দিতে বাধ্য তালিকা। সুপ্রিম কোর্টকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই, এবং সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বদল একমাত্র লোকসভাতেই হতে পারে, তো অন্য কোথাও বদল হয় না। তো স্বাভাবিকভাবে কুমার ব্যাং আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস সে যা করছে করুক না। আজকে কত তারিখ? আজকে তো 30 তারিখ, 31 আরও আছে, আরও দেখনা হয়, সোচনা হয়, জোড়না হয়, তোড়না হয়, কাটনা হয়, চলুক, কিন্তু ফাইনালি 2 তারিখের মধ্যে দিতেই হবে। আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে যাব। মণিশঙ্কর দা, এতটা সময় কেন লাগছে? সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, তো ডেডলাইনও পেরিয়ে গেল। আপলোড করায় তো একটা ক্লিকের অপেক্ষা, এতটা সময় এত টালবাহানা কেন? হাইকোর্টে দেখেছিলাম মামলা হচ্ছিল, তখন দেখলাম যে যারা মামলা করছিলেন তারা বলছিলেন এইগুলো হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট, এদের নামটা কেন আছে? তার মানে টেন্টেড ক্যান্ডিডেটটা অলরেডি বিন ডিটেক্টেডগুলো আপলোড করতে হবে, এইটাই আদেশ। সেইটা কেন হচ্ছে না, সেই জন্য আমিও খুব বিস্ময় প্রকাশ করছি। এটা স্বাভাবিকভাবে হয়ে যাওয়ারই কথা, কারণ যেটা ডিটেক্টেড হয়ে গেছে এটা নয় যে ওদেরকে ডিটেক্ট করতে হবে যে কোনটা হবে কোনটা হবে না। অবশ্যই দেবে, আমরা কোনো টেকনিক্যাল প্রবলেমও হতে পারে, কিন্তু সেটা আমাদের কাছে স্পষ্ট করে ধারণাটা হওয়া উচিত যে কেন হচ্ছে না। অলরেডি বিন ডিটেক্টেড, সেগুলোকে আপলোড করতে হবে। সেটাই তো প্রশ্ন, যেটা অলরেডি ডিটেক্টেড সেই আর সেটা আপলোড করতে এতটা সময় লাগছে কেন? আমি দর্শকদের মনে করিয়ে দেব, এপ্রিল মাসে যখন একটা মিটিং হয়েছিল সেখানে কিন্তু তালিকা প্রস্তুত রয়েছে, প্রতিশ্রুতি মতো তালিকা প্রকাশ করা হবে বলা হয়েছিল, তারপরে আইনি কারণ দেখানো হয়েছিল। এইখানে প্রশ্ন সামনে আসছে যে সুপ্রিম কোর্টে কার্যত ভর্ৎসিত হওয়ার পর তালিকা প্রকাশের কথা 7 দিনের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে, সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়। গতকাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে আজকে তালিকা প্রকাশ করা হবে, কিন্তু সেই ডেডলাইন সন্ধ্যে 7টা পেরিয়ে যাওয়ার পরেও সেই তালিকা এখনো পর্যন্ত প্রকাশিত হলো না। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তিনি কি বলছেন একবার দেখব। আজকের যারা অযোগ্য, যারা সাদা খাতা দিয়েছে, ঘুষ দিয়েছে, র্যাঙ্কজাম করেছে, আউট অফ প্যানেল, সেই অযোগ্যদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজ প্রকাশিত হচ্ছে। এসএসসির যিনি চেয়ারম্যান তিনি হলফনামা দিয়ে বলছেন 15,800 জন আনটেন্টেড অর্থাৎ যোগ্য, তাহলে তাদেরকে সার্টিফাই করে যোগ্য চাকরি ধারাবাহিকতা সহ ফেরানো হচ্ছে না কেন? কেন তাদেরকে আবার রাজ্য সরকার বোর্ড এসএসসির চাকরি চুরির দায় পাপ মুছে ফেলার জন্য নতুন করে যারা ফ্রেশ চাকরি প্রার্থী আছে তাদের সাথে কেন বসানো হচ্ছে? এই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রতি এবং বিচারপতিদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আনটেন্টেড যারা আছে তাদের সসম্মানে ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুক দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। খুব স্বাভাবিকভাবে শঙ্কু এই প্রশ্নটা আসবে, একটা লিস্ট আপলোড করা শুধুমাত্র একটা ক্লিকের কয়েক সেকেন্ডের মাত্র, হয়তো সেকেন্ডের ভগ্নাংশ হতে পারে অপেক্ষা, সেখানে এত টালবাহানা কি কারণে হচ্ছে? সকাল দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যের ডেডলাইনও পেরিয়ে গেল। মনিদার সঙ্গে তুমি কি একমত যে এটা টেকনিক্যাল গ্লিচ হতে পারে নাকি অন্য কোনো কারণ? শুনুন, এটা কোনো টেকনিক্যাল গ্লিচ নয়। আসল বিষয় হচ্ছে যে তৃণমূল ভবন থেকে তো ওদের কাছে গ্রিন সিগন্যাল আসেনি, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হচ্ছেন সব তৃণমূলের নেতারা। আমি শুনেছি বহু এমএলএ ফেমএলএর কানেকশন যাদের কাছ থেকে টাকা নিয়েছে, পরীক্ষায় তাদের সাদা খাতা জমা দিয়েছে, সব চাকরি করিয়ে দিয়েছে। এখন তাদেরকে কালকে যদি লিস্টে নাম বেরিয়ে আসে তারা ছাড়বে? তারা তো গিয়ে তৃণমূলের বাড়ির সামনে বসে থাকবে। সেই লিস্ট এখন ওখান থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছে না বলে চেয়ারম্যান আপলোড করতে পারছে না। তার চেয়ারম্যানের তো চাপ আছে। এবং তার সাথে সাথেই আমার একটা বক্তব্য, ধরুন যে সংস্থা নিজে এই দোষ আজকে স্বীকার করে নেবে বা আদৌ দেবে কিনা লিস্ট আমার খুবই সন্দেহ আছে। ধরুন যে সংস্থার বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ, হাতে কলমে গরম গরম প্রমাণ সামনে আসবে, সেই সংস্থা কি করে আরেকটা ফ্রি ফেয়ার ক্লিয়ার একটা এক্সাম নেবে? আমার দৃঢ় সন্দেহ রয়েছে। ফলে এই সরকার আদপেই চাকরি দিতে চায় না। নাহলে দেখছেন না যারা বেআইনি চাকরি প্রাপক তাদের জন্য একটা সংস্থার কি রকম মাথা ব্যথা, আপনারা সেই সকাল থেকে দেখিয়ে যাচ্ছেন এই বেরোবে এই বেরোবে এই বেরোবে। 7টা বেজে গেছে, এরপর 8টা বেজে যাবে। 7টা বেজে গেছে নয়, 7টা যে ডেডলাইন সূত্র মারফত পাওয়া যাচ্ছিল তারপরে আরো 7 মিনিট পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ডেটা, কোনো তালিকা, দাগিদের তালিকা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com সেখানে আপলোড করা হয়নি।
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন একবার দেখব। যোগ্য অযোগ্য না, একদল সরাসরি বামাল ধরা পড়ে গেছে, আর একদল বামাল ধরা পড়েনি। সেই জন্যই কলকাতা হাইকোর্টে বলেছে যারা বামাল ধরা পড়েছে তাদের পুরো বেতনের টাকাটা ফেরত দিতে হবে, আর যারা বামাল ধরা পড়েনি তাদের টাকা ফেরত না দিলেও চলবে। যারা বামাল ধরা পড়েছেন তারা আগামী দিনে পরীক্ষায় বসতে পারবে না। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়টা এই রায়টাকে গুলিয়ে দেওয়ার জন্য মমতা প্রথম থেকে যোগ্য অযোগ্য এই একটা থিওরি খাড়া করেছে, যাতে মানুষের মনে একটা আবেগ তৈরি হয়। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার জন্য আপনাদের দিদিমণি মুখ্যমন্ত্রী খুব পরিকল্পনা করেছিলেন, আজকে তার বিভিন্ন বিষময় ফলটা বেরোচ্ছে। আমি দেবাশিস সরকারের কাছে আসবো। একটা ধোঁয়াশা যেন এসএসসির তরফেও বজায় রাখা হচ্ছে, আমি জানি না এর পেছনে কি কারণ রয়েছে, কি কারণে দেরি হচ্ছে, কি কারণে বারবার সময় বদল করছে এসএসসি এই লিস্ট আপলোড করার জন্য, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। একটা রহস্য যেন ঘনীভূত হচ্ছে দেবাশিস দা। না, রহস্যের কোনো কারণ নেই, কারণ 97-এর অ্যাক্ট নিয়ে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, আজকে এটা আমাদের সারা রাজ্যে সবার লজ্জা যে সেই প্রতিষ্ঠান একটা ফল প্রকাশ করবে। শুভ্র, তুমি সময় নিয়ে কথা বলছো, কোন ফল প্রকাশ করবে? যারা দাগি শিক্ষক, একটা রাষ্ট্র, এই রাজনৈতিক রেজিম যেটা চলছে 11-র পর, সেই রেজিমে কতটা লজ্জার ব্যাপার যে একটা সরকারি ব্যবস্থা সন্ধ্যাবেলায় রেজাল্ট বের করবে কিনা আলোচনা করা হচ্ছে। কাদের রেজাল্ট? কোয়ালিফাইড রেজাল্ট নয়, দাগিদের রেজাল্ট। তার মানে একটা, আমি বারবার বলছি, প্রার্থীরা দাগি নয়, রাষ্ট্র ব্যবস্থা সামগ্রিকভাবে দাগি। তারাই কিন্তু এই আজকে কিছু নাম বের করবে সুপ্রিম কোর্টে দফায় দফায় ধমকানি খেয়ে, যে যারা রাষ্ট্র ব্যবস্থা থেকে দাগি হিসেবে চিহ্নিত হয়েছে, দাগটা বেড়েছে রাষ্ট্র। এই প্রক্রিয়ার যাদের নাম আজকে কালকে চিহ্নিত দাগি কারা সেইটা তো তখন জানা যাবে যখন তালিকাটা সামনে আসবে। 10 মিনিট পেরোতে চললো নির্ধারিত সময়ে, ডেডলাইনের এখনো পর্যন্ত সেই তালিকা সামনে এলো না। কুণাল ঘোষ কি বলছেন একবার দেখুন। এ নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটা সম্পূর্ণভাবে আইনি বিষয়, কোর্টের বিষয়, প্রশাসনের বিষয়, এসএসসির বিষয়। ফলে এই বিষয়ে দলের তরফ থেকে কোনো মন্তব্য করব না। তালিকার বিষয় যেহেতু এটা সুপ্রিম কোর্টের একটা রায়ের উপর, এবং এটা এসএসসি শিক্ষা দপ্তর বা এসএসসি তাদের কর্তারা দেখছেন, তাদের আইনজীবীরা দেখছেন, তাদের যারা মানে কর্তা তারা দেখছেন। এই বিষয়ে এখনই এই মুহূর্তে দলের তরফে কোনো মন্তব্য নেই। আশুতোষ, প্রশ্ন একাধিক রয়েছে, কতক্ষণে সেই তালিকা প্রকাশিত হবে, সেই তালিকায় কারা কারা থাকবে, এমনকি যে অভিযোগটা তোমরা বারে বারে তোলো, একেবারে শাসক দলের যোগ না থাকলে এত বড় একটা দুর্নীতি হওয়া সম্ভব নয়, সিস্টেমিক করাপশন, প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বলে গেছিলেন, এখনো পর্যন্ত সেই তালিকা সামনে এলো না। দেখুন, এটা একটা সিস্টেম্যাটিক অ্যান্ড অর্গানাইজড ক্রাইম, এবং সবথেকে বড় কথা, এসএসসি চেয়ারম্যানের ফোন যেভাবে উনি ধরেছেন বোঝাই যাচ্ছে কোনো ফোন ঢোকেননি। ওই মুখটা আড়াল করার জন্য আরও কিছু হেলমেট থাকলে পরে ঢুকতে পারতেন। কেন প্রেস জিজ্ঞেস করবে, মানুষ জানতে চাইছে, চাকরি প্রার্থীরা জানতে চাইছে। তার কারণ হচ্ছে, একবার একজন শিক্ষক হয়ে যোগ্যতার সাথে পড়াচ্ছে, তার চাকরিটা সকালবেলা চলে গেল, কিরম লাগে বলুন তো? ওনার যদি চাকরিটা কাল সকালবেলা চলে যায় কিরম লাগবে? আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, এখানে মাটি মানুষের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের এইভাবে কি হাত পা কেটে দেওয়া হবে না হবে না। তার আজকে প্রত্যেকটা স্কুল ভালো করে দেখুন, স্টুডেন্ট টিচার রেশিওতে আমরা অনেক পিছিয়ে, কোনো নিয়ম মানা হয় না। শিক্ষকদের নিয়োগ দেওয়া যায় সেই জায়গা রয়েছে, সেই ভ্যাকেন্সি রয়েছে, এটা গেল দ্বিতীয় কথা। তৃতীয় যেটা আমি আসতে চাইছি, দেখো এটা কিন্তু ক্রেডিট গোজ টু সুপ্রিম কোর্ট। তার কারণ 9 বার মিসলিড করেছে এই এসএসসি, দাগি এসএসসি চেয়ারে বসে যারা চালিয়েছে তারা মিসলিড করেছে 9 বার। ভালো করে খেয়াল করে দেখতে হবে যে সুপ্রিম কোর্টের থাপ্পড়ের জেরে ফাঁপড়ে পড়ে পাপড় হয়ে গেছে এসএসসি। এবং আজকে এই এসএসসি চেয়ারম্যান যিনি রয়েছেন, আমি টাইমার বসাতে শঙ্কর চট্টোপাধ্যায় অনুরোধ করবো, তার কারণ সকাল দুপুর বিকেল সন্ধ্যে গড়িয়ে 7টা বেজে গেছে, 7টা 11। তোমাদের ঘড়িতে আমি দেখতে পাচ্ছি 7টা 11, আমার ঘড়িতেও 7টা। আমি উত্তর নেব। আমি বলছি শুভ্র, আমি বলছি যে এইটা এক নম্বর হচ্ছে যে এই একটা ঘড়ির ব্যাটারি কিনে দিন না এসএসসি কে। আমি বলছি যে শুভ্র যে ডেডলাইনটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওনাদের সূত্র মারফত জেনে ডেডলাইনটা কিন্তু সুপ্রিম কোর্টের যে ডেডলাইন, সুপ্রিম কোর্টের ডেডলাইনটা এখনো পেরিয়ে যায়নি। আমি বলছি বিকাশ দা একদম রাইটলি কথাটা যেটা বলেছে যে এই যাদের
তালিকাটা মানে প্রকাশ করার কথা বলছে, এইটা প্রকাশ মানেই বাকিরা যোগ্য, এইটা মিন করে না। কারণ এই তালিকাটা অলরেডি, আমি আবার বলছি, অলরেডি ডিটেক্টেড। মানে আলোচনাটা সেই প্রথম দিন থেকে 5 বছর আগে নিয়ে এলে হবে না। আমি সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু আমি বলছি, আমি কল্যাণ ব্যানার্জি যখন কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে আমরা 7 দিনের মধ্যে, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কতক্ষণে সেই তালিকা সামনে আসবে, কাকর কারা, অর্থাৎ স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তারা কারা, সেই তালিকা কতক্ষণের মধ্যে স্কুল সার্ভিস কমিশন তারা প্রকাশ করতে চলেছে। যেদিন এই তালিকা প্রকাশ হতে চলেছে ঠিক সেই দিনই জীবনকৃষ্ণ সাহা এই দুর্নীতি, অর্থাৎ 2016 যে দুর্নীতি হয়েছিল, যে প্যানেল বাতিল হয়েছিল, নবম দশমের দুর্নীতিতে যাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাকে আজকে জেল হেফাজতে পাঠালো আদালত। নিজেদের হেফাজতে যাওয়ার প্রয়োজনই বোধ করলো না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জীবনকৃষ্ণ সাহা যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন, আমি ব্যবসায়ী পরিবারের ছেলে, বনেদি পরিবারের সদস্য, বছরে 2 কোটি টাকা টার্নওভার রয়েছে, ইডি যে তাকে গ্রেফতার করবে এটা নাকি তার জানাই ছিল। কি বলছেন জীবনকৃষ্ণ সাহা, দেখব। কোনো যা আছে, আমার বাবা এবং আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্নওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা। কোথায় তো এই নিয়ে কোনো কিছু না, আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, ঠিক আছে, কোনো রকম তথ্য প্রমাণ নাই। বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার, কিন্তু আমি প্রথম থেকেই ব্যবসা করতাম, ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। রেশন ডিস্ট্রিবিউটার আছে, রাইস মিল আছে, যেখানে পটেটো কোল্ড স্টোরেজ আছে। আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি, ঠিক আছে। আর এটা আমার ধারণা ছিল যখন সিবিআই আমাকে ছাড়া, আমি মেন্টালি প্রিপারেশন ছিলাম যে আমাকে ইডি নেবেই। কাউকে তো সিবিআই পর ইডি ছাড়েনি, ইডি নেবেই। এটা আমি ষড়যন্ত্র বা এই নিয়ে আমি কিছু বলতে চাই না। তদন্ত চলছে, তদন্তে সহযোগিতা করব, এটাই আমি মনে করি। না, আমি তদন্ত সহযোগিতা করছি। আমি ওখানে পুকুরে, আমাদের 7:30টার সময় যাই, আমি পুকুরে দাঁড়িয়ে, আমরা গ্রামের ছেলে সেখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে গিয়ে আমাকে যদি ধরে তাহলে আমি কি বলবো? সহযোগিতা করিনি, আমি পালিয়ে যাবো? আমরা তো এমএলএ, কোথায় পালিয়ে যাবো আমরা? আমাদের যাওয়ার জায়গা কই? কেন স্ত্রী অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে, সেটা তো দিয়েছে, কোর্টে দেখেছেন। তদন্ত সহযোগিতা করব, আশা করছি সব তথ্য উঠাবে। আর আমি আমার নিজস্ব বেতন 97 লক্ষ টাকা। যাবতীয় অভিযোগ শুধু জীবনকৃষ্ণ সাহা অস্বীকার করছেন এমনটা নয়, তিনি বলছেন যাবতীয় সহযোগিতা তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে করছেন। আমি এইখানে একবার দেখাতে চাইবো বিরোধী দলনেতা তিনি কি বলছেন। জীবনকৃষ্ণ টাকা তুলেছে অনেক, এবং সেই টাকার 80 ভাগ কালীঘাটে পৌঁছে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর মাধ্যমে। এবং সরাসরি তার সঙ্গে কার কার যোগাযোগ ছিল, আমি 12ই আগস্টের যে ছবিটা আপনাদেরকে কয়েকদিন আগে প্রকাশ করেছিলাম, তাতে তো প্রমাণ হয়েছে যে কত বড় প্রভাবশালীদের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে। আর জীবনকৃষ্ণ অনেকগুলো কালেক্টরের মধ্যে অন্যতম। জীবনকৃষ্ণর পরে যে সাব কালেক্টর ছিল, শুধু ভাইপোর পিসি নয়, আমি আরেকবার বলছি, নবগ্রামের এমএলএ, খড়গ্রাম, কান্দির সমস্ত তৃণমূলের এমএলএরা, তারা তালিকা করে সাব এজেন্ট হিসেবে তালিকা এবং টাকা তুলে অল্প কিছু কমিশন রেখে জীবনকৃষ্ণকে দিয়েছে। তাই সিবিআইর উচিত, একেবারে শুধুমাত্র ইডির উচিত, একেবারে সাব এজেন্টদেরকেও ধরা, শুধুমাত্র পিসি ভাইপোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো একটু নিচের দিকে নামা।